ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, নতুন সরকারের প্রথম বাজেটে চ্যালেঞ্জ কি। এ বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর সাবেক সভাপতি একে আজাদ, আছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এবং আছেন FBCCI-এরই সাবেক সভাপতি মীর নাসির হোসেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। কি আলোচনা শুরু করতে চাই জনাব মীর নাসির হোসেন, আপনাকে দিয়ে। বড় একটা বাজেট আসছে, যদিও অর্থনীতির বিচারে এই বড় বাজেট এই কথাটি বললে হয়তো ফাহমিদা খাতুন রাগ করবেন, কিন্তু তারপরও আসলে আমাদের যে সক্ষমতা, সেই সক্ষমতার বিচারে যদি বলি, আমাদের যে রাজস্ব আয়ের ঘাটতি, ব্যবসা বাণিজ্যের যে বলবো যে খুব স্বস্তিকর অবস্থায় নেই, সেই রকম একটা জায়গায় এই 9,30,000 কোটি টাকার বাজেট, সেখানে আসলে কি কি চ্যালেঞ্জ দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে 511 বিলিয়ন ডলারের ইকোনমি বাংলাদেশ। তো সেখানে 9,30,000 কোটি টাকার বাজেট যে খুব যে বড় তা না, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থায়ন। কেন বাজেটের দুটো চ্যালেঞ্জ, একটা হলো অর্থায়ন, একটা বাস্তবায়ন। তো অর্থায়ন না হলে বাস্তবায়নের কোনো সুযোগ নেই। তো কোন প্রেক্ষাপটে বাজেটটা হচ্ছে, আমরা কেমন আছি, সেটা হচ্ছিল ব্যবসায়ীর একটা কঠিন সময় অতিক্রম করছে। কারণ হচ্ছিল জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, আমরা গ্যাস পাচ্ছি না, আমাদের শিল্পগুলি অনেকেই 30-40% প্রোডাকশন করতে পারছে না, যার ফলে যেটা হচ্ছে যে কস্ট অফ ডুইং কস্ট বেড়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে। পাশাপাশি ব্যাংকের সুদের হার আপনার 13-14%। এত সুদ দিয়ে কোনো ব্যবসা করা যায় বলে আমার ধারণা না। আমাদের দেশের নেট প্রফিট যদি 5-6% হয়, তাই একজন উদ্যোক্তা কিন্তু খুশি হয়ে যায়। সেখানে এত বেশি সুদ দিয়ে কিভাবে চলবে? তারপরে ক্লাসিফিকেশন রুল যেটা করেছে বিগত সরকারের, পতিত সরকারের সময় 3 মাসে আপনার 91 দিনে ক্লাসিফাইড হয়ে যাচ্ছে। এটা খুব আনফর্চুনেট, কেন একটা টার্ম লোনের ডিউ হয় 90 ডেজে, ওয়ার্কিং ক্যাপিটাল বাদ দিন আপনি, 91 ডেজ হলে আপনার ক্লাসিফাইড হচ্ছে। তখন তার যদি ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি হয়, সে তো বসবে, তার গ্রুপের যত ইন্ডাস্ট্রি আছে সব কিন্তু বসে যাবে, কারণ এলসি করতে পারবে না, ব্যাংক তার ডিসবার্সমেন্ট করবে না। এটার কঠিন সময়। তো সেই পরিপ্রেক্ষিতে বাজেট যখন আসে, এই বড় বাজেটই হোক আর যাই হোক, অর্থায়নের জায়গাটায় আমাদের শঙ্কিত করে। কারণ এদেশে 18-20 কোটি একটা দেশের লোক, যেখানে পার ক্যাপিটা ইনকাম প্রায় $2700-2800, সেখানে মাত্র 9 লাখ মানে ভ্যাট যারা দেয় তার 9 লাখের মধ্যে, আর TIN যে আছে হয়তো 1 কোটি, কিন্তু 40 লাখের উপরে কর দেয় না। এখানে ট্যাক্স জিডিপি রেশিও কীভাবে বাড়বে, কীভাবে অর্থায়ন হবে, এটা তো মানে এই অঙ্কটা মিলানো খুব কষ্ট। তো যখন এই বর্ধিত আকারে রেভিনিউ কালেকশনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়, তখন আমরা যারা ট্যাক্স নেটের মধ্যে আছি, তখন আমরা শঙ্কিত হয়ে যাই। কারণ আমাদের নতুন নতুন করে কর চাপিয়ে বিভিন্নভাবে আমরা অনেক সময় নিগৃহীত হয়ে যাই, কারণ এবং ভীত সন্ত্রস্ত যে আমরা ব্যবসা করতে এসে কি অপরাধ করেছি কিনা। তো সেই জায়গার থেকে আমাদের সংখ্যাটা বাড়ে। তো এখন সরকারের হিসাব কীভাবে মিলাবেন সেটা সরকারের ব্যাপার, কিন্তু 9,30,000 কোটি টাকার যদি বাজেটে আকার হয়, তো রেভিনিউ কালেকশন হবে হয়তো প্রায় 7 লক্ষ কোটি টাকার কাছে। এই যে ব্যাপক, এই বছরই আপনার 6,65,000 কোটি টাকা ছিল লক্ষ্যমাত্রা এনবিআর, সেখানে এখনও 1 লক্ষ কোটি টাকা ঘাটতি রয়েছে। তো জুনের পর্যন্ত যতটুকু হয়তো মেকআপ হয়, কিন্তু পূর্ণ হবে না, অতীতে অনেক বছর ধরেই হয়নি। তো সেই প্রেক্ষাপটে এত রেভিনিউ কালেকশন কীভাবে, আমি জানি ট্যাক্সের নেট না বাড়িয়ে কীভাবে একই জায়গা থেকে কীভাবে এই আরোহণ হবে, আমি ঠিক বুঝতে পারছি। নিশ্চয়ই জানাবে কে আজাদ, আপনার কাছেও একটু ওই একই বিষয়ে শুনতে চাই। আমরা তো দেখছি যে রপ্তানির যে অঙ্ক, সেখানেও খুব আশার ব্যঞ্জক কিছু নেই। বিশেষ করে মানে চলতি অর্থ বছরের একটা বড় সময় ধরেই
আসলে লক্ষ্যমাত্রার চেয়ে কম রপ্তানি হয়েছে এবং একই সাথে বিনিয়োগের চ্যালেঞ্জ আছে। আমরা জ্বালানি সংকট এবং ব্যাংক খাতের অস্থিরতা নিয়েও আসলে ব্যবসায়ীরা সংকটের মধ্যে আছে। এইরকম একটা জায়গায় যেখানে কর্মসংস্থান হয়নি নতুন, মানুষের আসলে মানে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে গেছে, সেই রকম একটা জায়গায় মানে রাজস্ব আয়ের যে লক্ষ্যটা সেটা গতানুগতিকভাবেই বাড়ানো হচ্ছে, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, সরকার বহুবিধ সমস্যার সম্মুখীন। একে তো ব্যাংকেতে তারল্য সংকট, দ্বিতীয়ত বৈদেশিক ঋণ এত বেশি, প্রায় ইয়ারলি $4 বিলিয়ন এই বছরই সরকারকে পে করতে হবে বিদেশে। তারপরে ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধের কারণে আপনার তেল এবং গ্যাসের প্রাইস বেড়ে যাওয়াতে সরকারকে অলমোস্ট ওপেন মার্কেট থেকে ডাবল প্রাইসে কিনতে হচ্ছে। এখানে প্রায় দেখলাম এবার বাজেটে অলমোস্ট 94,000 করোড় টাকা ভর্তুকি রেখেছে, মানে প্রস্তাবনা দেখছি যেটা পত্রিকায়। সব কিছু মিলে সরকার কিন্তু একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। তো এর মধ্যে সরকার চিন্তা করছে বিরাট একটা ধরনের রাজস্ব তারা আদায় করবে। তো সেই রাজস্ব আদায় করার যতগুলো ক্ষেত্র আমাদের, যেটা নাসির ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছে, যে 9 লক্ষ লোক যেখানে ভ্যাট দেয়, 27 লক্ষ লোক 3 নাম্বার আছে, তার মধ্যে রেগুলার তারা ট্যাক্স পে করে না। তো নতুন ট্যাক্সের নেট যদি না বাড়ানো যায়, তো এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদের কাছে আর কত বাড়ানো যাবে? তো সেক্ষেত্রে এটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হচ্ছে না এই মুহূর্তে। যদি সরকার নতুন বাজেটের পেশ করার পরে বোঝা যাবে কোন কোন ক্ষেত্রে তারা এটা আশা করছে, যে 3 লক্ষ হাজার কোটি টাকার পরে রেভিনিউ করার মতন স্কোপ আছে বলে তো আমার এখন পর্যন্ত বুঝতে পারছি না। তবে সরকার যদি রাজস্বের টার্গেটও না করে, তো সরকারি কর্মকর্তাদের বেতন, ডেভেলপমেন্ট বাজেট, সব কিছু, বিদেশি ঋণ পরিশোধ, সব কিছু সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন অবস্থার মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যতদিন পর্যন্ত এই এনবিআরের সক্ষমতা বাড়ানো না যাবে, এনবিআরকে ডিজিটালাইজড করা না যাবে, এবং প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে যদি ট্যাক্সের নেট না বাড়ানো যায়, উপজেলা পর্যন্ত যদি ট্যাক্সের নেট না বাড়ানো যায়, এবং বড় বড় শহরে অনেকে ট্যাক্সের নেটের বাইরে আছে, ভ্যাটের বাইরে আছে, তাদেরকেও যদি সরকার আনতে পারে তাহলেই সম্ভব। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা মনে হচ্ছে সরকারের বা রাজস্ব এনবিআরের সেই সক্ষমতা এখনও গড়ে ওঠেনি। আপনার প্রশ্ন থেকে একটা প্রশ্ন করতে চাই, মানে আপনার কথা থেকে আপনি বলছিলেন যে সরকার একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছে। আসলে সরকার কি অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছে, নাকি এই অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যেই আসলে সরকার ক্ষমতায় আসছে? এটাই, মানে এই অবস্থার মধ্যে সরকার আসছে, কারণ এটা তো একদিনের সমস্যা তৈরি হয় না, এটা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা এখন একত্রিত হয়েছে। সরকারের ব্যাংক যেভাবে টাকাগুলো বিদেশে চলে গেছে, সরকার বিদেশ থেকে লোন করেছে, যে যখন ক্ষমতা এসছে লোন নিয়েছে, লোনের পরিমাণ বেড়ে গেছে, এবং রিপেমেন্ট আস্তে আস্তে প্রতি বছর এটা কিন্তু বেড়ে যাবে। এখন 4 বিলিয়ন হচ্ছে, নেক্সট ইয়ারে আরও বেড়ে যাবে। প্রতি বছর আমাকে তো লোন করতে হচ্ছে। এখন কি হচ্ছে দেখেন, আমাদের সরকার বলছে যে ইনফ্লেশন ইজ মোর দ্যান দ্যাট। আজকেই আমরা দেখলাম অর্থমন্ত্রী একটি কথা বলেছেন যে এই সংকট থেকে উত্তরণে 2 বছর লাগবে। আপনার কাছে কি মনে হয় 2 বছর? আমার কাছে মনে হয় না যে 2 বছরে সরকার এখান থেকে বেরোতে পারবে, এটা আরও সময় লাগবে। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। ফাহমি দেখাতেন, আপনার কাছে একটু আসতে চাই। মানে 2 ব্যবসায়ী নেতাই বললেন যে রাজস্ব আদায়ের প্রশ্নে আসলে ভ্যাটের প্রসঙ্গটাও বলেছেন এবং করের প্রসঙ্গটাও বলেছেন। তো ভ্যাট সেটিও তো আসলে এই জনগণই দেয়, এবং যদি আমি ভুল না করি, একেবারে রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে উচ্চবিত্ত সবাই তো আসলে এই ভ্যাট প্রদান করছে। সেই ক্ষেত্রে আসলে এটা কি জনগণ ভ্যাট দেয়া বা মানে পরোক্ষ কর দেয়ার যে প্রশ্নটা আসে, সেখানে তো আসলে কর ফাঁকি দেওয়ার আসলে কোনো সুযোগ নাই। তো সেই জায়গায় আপনি কি বলবেন? মানে এটা কি জনগণের ব্যর্থতার কথা বলবেন, কর ফাঁকির কথা বলবেন, নাকি রাজস্ব যারা আহরণ করে তাদের ম্যানেজমেন্টের দুর্বলতার কথা বলবেন? সেটি একটু আগে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। কোনো সরকারেরই নিজস্ব টাকা থাকে না পৃথিবীর কোথাও, তারা জনগণের কাছ থেকেই টাকা আদায় করে, এবং সেটার দুটো উপায়, একটা হচ্ছে যে সরাসরি প্রত্যক্ষ আয় কর, এবং দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের পরোক্ষ কর। আপনি যেটা বলছেন যে মূল্য সংযোজন কর একটা পরোক্ষ কর, আমাদের দেশের যে কর কাঠামোটা, এটা একটা
প্রগতিশীল কর কাঠামো না, এটা একটা রিগ্রেসিভ, যেমন প্রগতিশীলের বিপরীতে সেই ধরনের একটা কর কাঠামো, অর্থাৎ কিনা সেখানে প্রত্যক্ষ করের পরিমাণ মাত্র 35% আর পরোক্ষ করের পরিমাণ 65%। তো হওয়া উচিত উল্টোটা, অর্থাৎ আয়কর প্রত্যক্ষ করটা বেশি হবে, পরোক্ষ করটা কম হবে। তাহলেই আপনি যেটা বলছেন যে পরোক্ষ কর ভিএটি মূল্য সংযোজন কর যেহেতু একটা পরোক্ষ কর, এবং সেটা যখন আপনি একজন ক্রেতা যে পণ্যটা কিনতে যায় তাকে দিতে হয়, সবার উপরই একই হার সেটা প্রযোজ্য হয় আয় নির্বিশেষে। তো সেজন্য এটা খুব একটা মানে পৃথিবীর যে সমস্ত দেশে উন্নত কর ব্যবস্থা সেখানে এই ধরনের প্রগতিশীল কর ব্যবস্থা থেকে মানে রিগ্রেসিভ কর ব্যবস্থা থেকে তারা বেরিয়ে এসেছে। আর ভিএটির ক্ষেত্রে জনগণ দিচ্ছে, সেটা হচ্ছে যে যারা সমস্যাটা এখানে হচ্ছে যে সিস্টেমের, অর্থাৎ দেখা যায় যে যে সমস্ত জায়গায় কর দেওয়া হচ্ছে ভিএটি দিচ্ছে সবাই, কিন্তু সেটা সরকারের কোষাগারে পৌঁছেছে কিনা সেখানেই সন্দেহ আছে, যে পুরোটা হয়তো যায় না। কারণ সেখানে যে সমস্ত যে মেশিনগুলো থাকে অটোমেটেড, হ্যাঁ, ক্যাশ মেশিনগুলো থাকে, সেখান থেকে সেগুলো মানে যদি যতক্ষণ পর্যন্ত না আপনার সেটাকে অনলাইন, সত্যিকার অর্থে অনলাইন না করা হয়, সেটা কিন্তু জমা পুরোপুরি হবে না। আমাদের দেশের সিস্টেমটা এখনও অতখানি গড়ে ওঠেনি। আপনি বলছেন কর বিভাগের থেকে, সেখানেও কিছু সমস্যা আছে কর আদায়ের ক্ষেত্রে, এবং সেখানে দুর্নীতিরও বিষয় রয়েছে। তো সেটা আপনার শুধুমাত্র মানে ভিএটির ক্ষেত্রে পুরোটাই তাদের উপরে আমি বলছি না, আপনি যেটা বলছেন যে তাদেরই দায়িত্ব, অবশ্যই তাদেরও দায়িত্ব আছে, কিন্তু যেখান থেকে আদায় করা হয় সেখান থেকেও আসলে তারা স্বতঃপ্রণোদিত হয়ে একটা সিস্টেমকে রেসপেক্ট করছে না। সেই কারণেই কিন্তু ভিএটিটা আসলে আদায় হচ্ছে না। আরও একটা ভিএটি নিয়ে তো অনেক দিন থেকেই কিন্তু বিতর্ক হচ্ছে যে এই সিস্টেমটা এতগুলি স্ল্যাব, এগুলোকে আরও র্যাশনালাইজ করা, এগুলোকে স্ট্রিমলাইন করা, কমিয়ে আনা। এবং আপনি দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিছুদিন আগে, গত বছরই এই তাদের যে ভিএটি, তারা বলে জিএসটি যেটা, সেটা কিন্তু তারা স্ল্যাবগুলা কমিয়ে এনেছে এবং হারও কিন্তু কমিয়ে এনেছে। সাধারণ পণ্যের জন্য, বেশিরভাগ পণ্যের জন্য 5%, বিলাসী পণ্যের জন্য 18, তারপরে 25 এরকম করে। তার ফলে কি হয়েছে, আপনার এই যে 5% নামিয়ে আনা হলো, তখন প্রচুর আদায় বেড়েছে। তো সেখানে আর ফাঁকিরও সুযোগ নাই, এবং মানুষ কিন্তু, কারণ তার সেভ হয়ে গেল, ওখানে যদি 10% ছিল, যদি থেকে থাকে 5% চলে আসলো, মানুষ কিন্তু আরও ব্যয় করলো। ব্যয় করার ফলে তার কিন্তু সে জিএসটি দিতে হচ্ছে, আদায় বাড়ছে। সুতরাং একটা বিষয় হচ্ছে যে কর আদায়ের উচ্চ কর হার থাকলেই যে সেটা কর বাড়াতে সাহায্য করবে তা না। কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে করের হার, আরেকটা হচ্ছে যে আপনার সহজে দেওয়ার একটা সিস্টেম। কমপ্লিকেটেড সিস্টেম কখনো ইফেক্টিভ হয় না। তো সেই জন্য আমাদের ভিএটির ক্ষেত্রে সেটাই কিন্তু পরিলক্ষিত হচ্ছে অনেক দিন থেকে। ব্যবসায়ীরা আরো বেশি ভালো বলতে পারবেন, ওনারা তো দেন দরবার করেন এনবিআর এর সাথে। নিশ্চয়ই আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, মানে আপনি নিজেই বলছিলেন যে আমাদের এখানে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করটা বেশি, তাহলে এই রকম একটা মানে উল্টো কাঠামো রেখে আমরা যে ব্যক্তির যে মানে প্রত্যক্ষ কর বাড়ানোর কথা বলছি, যেটি একে আজাদও বললেন, মীর নাসির হোসেনও বলেছেন, যে 1 কোটির কাছাকাছি আমাদের আসলে টিআইএন ধারী আছেন যারা রিটার্ন হয়তো 50 লাখও দেন না চলতি বছরের কথা যদি বলি। তাহলে মানে এই প্রত্যক্ষ করকে মানে পরোক্ষ করকে বড় অঙ্কে রেখে, নানানভাবে আষ্টে পৃষ্ঠে রেখে আদেও কি আসলে প্রত্যক্ষ কর বাড়ানো সম্ভব? কারণ দিন শেষে আপনি প্রত্যক্ষই বলেন আর পরোক্ষই বলেন, এটা তো জনগণের পকেট থেকেই যাবে। আমি পুরো জিনিসটা আর কি, কর ব্যবস্থাটার আপনি পরোক্ষ করের ভিএটির কথা যদি বাদও দেই, অন্যান্য এটার সাথে আরও অন্যান্য পুরো জিনিসটাই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে একটা সামষ্টিক অর্থনীতির প্রেক্ষিতে। এই কর ব্যবস্থাটা যদি আমরা ঠিক না করতে পারি, একদিকে তো সরকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে, আবার যারা কর দিচ্ছে তারাও কিন্তু ওই একই ব্যক্তিরা কিন্তু বারবার হয়রানির মধ্যে পড়ছে। নতুন করে ওনারা বললেন যে নতুন করে যে কর জাল বিস্তার করা, সেটা কিন্তু হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন যদি এটাকে ঠিক না করা হয়, আমাদের সামনে কিন্তু একটা কঠিন সময় আসছে।
এই যে আমরা ইয়ের থেকে বের হয়ে যাচ্ছি, স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে যাচ্ছি, তার মানেটা কি? তখন কিন্তু এইরকম পরোক্ষ কর এবং এই যে ট্রেড ট্যারিফ, এগুলো শুল্ক বা এগুলো আর দেওয়া যাবে না। আমি অন্য দেশে শুল্কমুক্ত প্রবেশ করব, আর আমাদের দেশে যখন পণ্য আসবে তখন সেটার উপর শুল্ক বসাবো, যে এই যে নন রেসিপ্রোসিটি, এইটা আর চলবে না। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমাদের কর ব্যবস্থাটাকে আরও উন্নত করতে হবে, আরও স্বচ্ছ এবং আরও শক্তিশালী, এবং প্রত্যক্ষ করের উপরই নির্ভরশীল হতে হবে। এরকম পরোক্ষ কর দিয়ে আসলে এইটা সাস্টেনেবল না। সুতরাং পুরো ব্যবস্থাটাকে সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে। আনতে হবে। একে আজাদ, আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি তো আসলে রাজস্ব আহরণের ক্ষেত্রে বলছিলেন যে জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করা বা বড় বড় ইউনিয়ন পর্যায়েও এখন অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা আসলে এই করের আওতায় আসে না। তো আমি যেটি জানতে চাইছিলাম যে একেবারে রাজধানীতে নাকের ডগাই আমরা দেখছি অনেক ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে খাবারের দোকান, যারা আসলে নগদে ব্যবসা করছে। সেই ধরনের প্রতিকারগুলোই তো আসলে আমরা দেখছি না। সেই রকম একটা জায়গায় আসলে এনবিআর কি চাইলেই এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে আপনাদের? আপনি দেখুন, ঢাকা সিটির কথাই ভাবেন। ঢাকা সিটিতে কতগুলো অ্যাপার্টমেন্ট আছে, কতগুলো ইন্ডিভিজুয়াল বাড়ি আছে, কতগুলো গাড়ি আছে। 3 কোটি লোকের বসবাস কমপক্ষে। তো 3 কোটি লোকের বসবাসের মধ্যে যদি 27 লক্ষ টাকা ট্যাক্স পড়ে, তাহলে এনবিআর দক্ষতাটা কোথায়? এখানে আমি প্রশ্ন করি। কতগুলো গাড়ি আছে, কত ব্যবসায় প্রতিষ্ঠান আছে, কত দোকান আছে। তা আমি সবাই কাছে কি আমি রিস্ক করতে পেরেছি? সবাই কাছে আমি রিস্ক করতে পারিনি। এবং আমরা সবসময় বলে আসছি দীর্ঘদিন যাবতকে এনবিআরকে ডিজিটালাইজ করতে হবে। কারণ আপনার যদি ট্যাক্স কালেক্ট এবং এই যে দোকানের লেনদেনগুলো ক্যাশ থেকে বেরোয় যেতে না পারেন, আপনি পাবেন না। যত ক্যাশ ট্রানজ্যাকশন হবে যেখানে অফিস, আদালত, দোকান পাট, ততই ফাঁকের স্কোপটা থাকবে। এই জন্যে সব জায়গায় যদি এনবিআর এই ডিজিটালাইজ পদ্ধতি করতো, এবং বিদেশে উন্নত দেশে দেখেন অনেক জায়গায় কিন্তু ক্যাশ নেয় না, তারা আপনাকে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হবে বা যে কোনো উপায়েতে পে করতে। অনেক আপনার বাসা বাড়িতে তারা চেক ছাড়া নেবে না, তারা কোনো ক্যাশ ট্রানজ্যাকশন, যত উন্নত হবে দেশ হবে তত কিন্তু এই দেখবেন ক্যাশের ট্রানজ্যাকশন কম। এই কারণেই সরকার এটা একটা পদক্ষেপ যে দোকানদার বা বড় বড় প্রতিষ্ঠানে তাদের ক্যাশ ট্রানজ্যাকশন বন্ধ করে দেওয়া, কিন্তু সেই জায়গায় কোনো পদক্ষেপ নাই। তারপর ভ্যাটের নেটের বাড়ানোর কোনো পদক্ষেপ নাই, ট্যাক্সের নেট বাড়ানোর কোনো পদক্ষেপ নেই, এনবিআরকে ডিজিটালাইজ করার কোনো পদক্ষেপ নেই। এইগুলো না করে সরকার যদি এত বড় একটা বাজেট, 9,30,000 কোটি টাকার বাজেট, এটা তো আমার কাছে খুবই আশ্চর্য লাগছে। যদিও এখন বাজেটের পুরা মানে সেক্টর ওয়াইজ আমরা পাইনি ডিটেলসটা, তারপরেও আমরা মনে করি যে আসার পরে ডিটেলসটা বলতে পারবো। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। যারা মিন নাসির হোসেন, এই মুহূর্তের সংকট যদি আমরা বলি, আসলে কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব বাড়ছে, সেই জায়গা থেকে একটু আপনার কাছে জানতে চাই যে মানে যে নতুন বাজেটটা আসছে সেই বাজেটে মানে এখন পর্যন্ত আমরা যতটুকু আলাপ আলোচনা শুনছি, আমরা শুনেছি ব্যবসায়ীদের সাথে, আপনাদের সাথেও অর্থমন্ত্রী কথা বলেছেন, সেখানে কি কোনো আশার বাণী পান যে এমন কোনো কিছু আসবে বা এমন কোনো প্যাকেজ আসছে যেখানে আসলে কর্মসংস্থান সৃষ্টি হয়? এমন বাজেট নিয়ে যখন আলোচনা হয় সবসময় আমরা আশা নিরাশার দ্বন্দ্বের মধ্যে পড়ি। কারণ সরকার আমাদের কাছ থেকে শোনে, মানে এনবিআর শোনে, কিন্তু পরে তার মতো করে সাজায়। কেননা তার তো একটাই মাত্র উদ্দেশ্য, যে লক্ষ্যমাত্রা অর্জন করা। তো তখন রেশনালিটি অনেক সময় কমে যায়। তো এইখানে যে অসুবিধাটা, সে অসুবিধা হচ্ছিল যে আপনাকে বাস্তবমুখী করতে হবে, রিয়ালিস্টিক হতে হবে। এই যে আজাদ সাহেব যেটা বললেন, ঢাকা শহরে আপনি লুক অ্যাট ধানমন্ডি, লুক অ্যাট বনানী 11 নম্বর, লুক অ্যাট মিরপুর অ্যাজ এ হোল, উত্তরা অ্যাজ এ হোল, আপনি দেখবেন অল কমার্শিয়াল, মানে রেস্তোরাঁ, ডেন্টাল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার তো অগণিত। তো সেখান থেকে ভ্যাট আদায় করতে পারছে। আবার প্রফেশন, যারা সাদা গাউন পরেন এবং কালো কোট পরেন, তারা কি ট্যাক্সের আওতায় এনবিআর আনতে পেরেছে? এখানে একটা বিরাট ফাঁকির জায়গা রয়েছে। তো এই জায়গাগুলি যদি না করা যায়, লক্ষ্যমাত্রা অর্জন হবে কেমন করে? সরকার, এই সরকার তো 3 মাস এসছে, এর সব দায় তার দেওয়া উচিত না এবং সঙ্গতও নয়, কারণ লিগ্যাসির থেকে আসছে, এটা উত্তরাধিকার সূত্রে তার পেয়েছে।
এমনি তো তারা একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছে, বিকজ মিডল ইস্ট ওয়ারটা মানে তেলের বাজার টালমাটাল করে ফেলে, দেশীয় বাজারে এটা একটা বিরাট ইম্প্যাক্ট পড়েছে। তো এখন যতক্ষণ পর্যন্ত ডিজিটালাইজেশন না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার একটা প্রচেষ্টা তো অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, সে দুটো ভাগ করতে চেয়েছিলেন, একটা হচ্ছিল আপনার নীতি আর একটা হচ্ছিল আহরণ। তো এটা হয়নি, এখনও হয়নি। আমি সেদিনকে দেখলাম যে সরকার একটা উচ্চ পর্যায়ের কমিটি করেছে এটাকে কীভাবে অ্যাড্রেস করা যায়। তো আমরা চাই একটা আপনাদের প্রগতিশীল সিস্টেম, কারণ আপনার ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে তো আপনার কর্মসংস্থান হবে না। ইনভেস্টমেন্টের তো এনেবল এনভায়রনমেন্ট নাই, আপনার আমার এনার্জি সিকিউরিটি নেই, আমার ব্যাংকের যেভাবে সুদের হার থেকে আরম্ভ করে আপনি এক্সিস্টিং ইন্ডাস্ট্রি চালানো কঠিন হয়ে যাচ্ছে, এক্সপ্যানশন করার তো সুযোগ পাচ্ছে না। তো সেইখানে কী করে কর্মসংস্থান বাড়বে? প্রতি বছর 25-26 লক্ষ লোক কর্মবাজারে আসছে, তাদের তো অর্ধেকের বেশি এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তো এটা বিরাট একটা সামাজিক আপনার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আপনি দেখেন কিশোর গ্যাং থেকে আরম্ভ করে এগুলি তো বাই প্রোডাক্ট অফ দি সিস্টেম। কারণ যখন কাজ না থাকবে মানুষ তো সেই দিকে বেকারত্বই আসলে বেকারত্ব তো বিরাট একটা অভিশাপের মতো। তো নিশ্চয়ই আপনার কাছে আরো ডক্টর ফাহমিদা খাতুন, আপনি বলছিলেন যে আসলে সংস্কারের কথা, যদি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা বিগত সরকারের সময়ও দেখেছি আসলে সংস্কার বলতে এনবিআরকে দুভাগ করার মধ্যেই একটা উদ্যোগ ছিল, কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চাই যে এমন সংস্কারের কথা কি আমরা কখনো ভেবেছি বা উন্নত বিশ্বের মতো, যেখানে আসলে আমাদের দেশে যেটি হয় রাজস্ব আহরণের প্রশ্ন আসলেই যারা রাজস্বটা দেন তাদের কাছে একটা শাস্তি মনে হয়, কিন্তু উন্নত বিশ্বেও তো আসলে খুব বড় অঙ্কের রাজস্বই তারা সরকারকে দেন এবং সেখানকার সম্পর্কটার সাথে বাংলাদেশের এই করদাতা এবং গ্রহীতার সম্পর্কের মধ্যে নিশ্চয়ই একটু পার্থক্য আছে। সেই পার্সপেক্টিভ থেকে একটু বলতে চাই, জানতে চাই আপনার কাছে যে সেরকম সংস্কারের দিকে কি আমরা কখনো ভেবেছি? হ্যাঁ, দেখেন, সংস্কার একটা বিষয় এবং সংস্কারটা চলমান একটা প্রক্রিয়া। সংস্কারের বাইরেও যে বিষয়টা হচ্ছে যে সংস্কারের অংশই সেটা হচ্ছে যে মানুষ কর দিবে যদি সিস্টেমটা উন্নত থাকে, যেখানে ফাঁকি দেওয়ার উপায় থাকে না, মানুষ ঘরে বসেই অনলাইনে, আপনার তো কোথাও কাগজপত্রও সাবমিট করার প্রয়োজন না, অনলাইনে বসেই দিচ্ছে সারা বিশ্বে। এবং সেখানে একটা তো হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, ফাঁকি দিলে সেখানে সেটা কিভাবে তাদেরকে অ্যাড্রেস করা হবে সেটাও আছে। কিন্তু আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মানুষ আমাদের দেশে কী ভাবে, যে যারা কর দিচ্ছে তারা ভাবে যে আমরা যে করটা দিচ্ছি সেটার বিনিময়ে আসলে কী পাচ্ছে। করটা তো দেওয়া হয় সরকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে এবং মানুষের যাতে মানে সেবা দিবে, পাবলিক নাগরিক সেবা নিশ্চিত, হ্যাঁ, পাবলিক সার্ভিস সেটা দিবে। কিন্তু আমাদের দেশে পাবলিক সার্ভিস কনসেপ্টটা মানে এটা বলতে কিছু নাই আসলে, বলতে গেলে গুটি কয়েক হয়তো পায়, তো সেই ধরনের নাই। এই করের বিনিময়ে আপনি রাস্তাঘাটে যখন যাবেন, উন্নত রাস্তাঘাট কি দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, রাস্তায় কেউ বিপদ আপদে পড়লে কেউ কি আপনাকে সাহায্য করতে আসবে সরকার থেকে, কিংবা আপনি যখন পাবলিক স্বাস্থ্য মানে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যাচ্ছেন, সরকারি শিক্ষা কেন্দ্র, সেখানে কি গুণগত সেবাগুলি পাচ্ছেন, সেটা তো না। এবং সেই টাকা দিয়ে তারা দেখছে যে সেই টাকা দিয়ে যে উন্নয়ন প্রকল্পের নামে যেখানে চুরি হচ্ছে, স্বেচ্ছাচারিতা হচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, সুশাসনের অভাব পরিলক্ষিত হচ্ছে, একেবারে পানির মধ্যে পড়ে যাচ্ছে তাদের টাকাগুলো। তো সেটাও কিন্তু একটা বিষয়। মানুষ যখন বুঝবে যে তার টাকার বিনিময়ে একদিকে দেশ অগ্রগতি হচ্ছে এবং অন্যদিকে সে সেবা পাচ্ছে, তখনই কিন্তু আরও উৎসাহিত হবে। এখন আমাদের দেশে করটা যদি এখন বাধ্যতামূলক আপনার খড়গ হস্তে নিয়ে করতে থাকে, সেটা হয়তো করতে পারে, কিন্তু আপনার দুটো জিনিস আমরা কি বলি যে একটা হচ্ছে যে ক্যারট অ্যান্ড স্টিক, আপনি কি সবসময় আপনাকে ক্যারটও দিতে হবে, যে উৎসাহ দিতে হবে যে কর দিলে এই ধরনের যারা অবশ্য দেওয়া হয়, যারা বেশি কর দেয় তাদেরকে একটা
সম্মাননা কিংবা তাদেরকে রিকগনাইজ করা, কিন্তু সবার জন্যই আসলে যে তাদের উৎসাহটা কী হবে যে আমি কর দিচ্ছি তার বিনিময়ে আমি সেবা পাচ্ছি, বৃদ্ধ বয়সে আমার চিন্তা করতে হবে না, এই ধরনের থাকে না বিদেশে, উন্নত দেশে কিন্তু সেগুলাই। তাদের দেশে অনেক দেশে কিন্তু কর হারও বেশি, কিন্তু তারা সেটা নিয়ে কমপ্লেন করে না, কারণ তারা জানে সেটা সরকার কর দেওয়াটা একটা সিকিউরিটির মতো। প্রয়োজনে হ্যাঁ ঠিকই তারা তাদের কাছ থেকে মানে সরকারের কাছ থেকে তারা সেই সেবাটা পাবে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তাঘাট, অবকাঠামো, সুযোগ সুবিধা ইত্যাদি সব ক্ষেত্রেই। তো ওইটাও কিন্তু দুটো কিন্তু কমপ্লিমেন্টারি। আপনি একদিকে আইন কানুন, একদিকে অটোমেশন, ডিজিটাইজেশনের কথা বলছি, প্রশাসনিক সংস্কার, প্রশাসনটাকে শক্তিশালী করা, দক্ষ মানব সম্পদ, অন্যদিকে হচ্ছে যে উৎসাহ, তার বিনিময়ে কি পাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে কি এই যে গতানুগতিক কাঠামোর মধ্যেই আরেকটা নতুন বাজেট দিতে যাচ্ছে, এটাই কি তাহলে সরকারের চ্যালেঞ্জ থেকে গেল কিনা? আমরা এখনো জানি না যে সরকার কি ধরনের বাজেট দিতে যাচ্ছে, পরিমাণগুলি জানছি মোটা দাগে এবং কোন কোন খাতে কেমন বরাদ্দ সেটাও জানা যাচ্ছে। তবে একটা জিনিস যে জানতে মানে এখনও তো পরিষ্কার না, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম যে যেমন শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে, সামাজিক নিরাপত্তা, যেমন ধরেন তাদের এই বর্তমান সরকারের যে কিছু সিগনেচার প্রকল্প আছে যেমন ফ্যামিলি কার্ড, হ্যাঁ সেখানে বরাদ্দ রাখবে, অর্থাৎ সামাজিক নিরাপত্তা বিষয়তে। আর দেখেন গতানুগতিকটা বিষয়টা কি যে আমাদের বাজেটটা এমনভাবে তৈরি করা হয়, আগে আপনাকে খরচের খাতগুলি, আমি কোথায় কোথায় আমার খরচ লাগবে সেইটা নির্ধারণ করে তারপরে আমি টাকা খুঁজতে যাই। সুতরাং এখন যদি খরচের খাত খুঁজতে যান, আমাদের মতো এত জনসংখ্যা জনবহুল দেশে এবং এত পিছিয়ে পড়া অর্থনীতি, এটার জন্য তো চাহিদার কোনো শেষ নাই। এবং যে কোনো রাজনীতি সরকারই চাইবে যে সে একটা উচ্চাভিলাষী, বিভিন্ন খাতে তার লক্ষ্যমাত্রা ভালো, এরকম পারফরমেন্স দেখাতে চাইবে। কিন্তু আইরনিটা হচ্ছে যে আমাদের টাকা নাই, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে যেটাও আছে সেটাও আবার খরচের ক্ষেত্রে গুণমান সম্পূর্ণভাবে আমরা খরচ করতে পারি না। একটা হচ্ছে যে খরচগুলা পুরোপুরি হয় না, মন্ত্রণালয়গুলিতে বরাদ্দ দেওয়ার পরেও অনেক মন্ত্রণালয় দুঃখজনকভাবে যেখানে বেশি প্রয়োজন, স্বাস্থ্য মন্ত্রণালয় ফর এক্সাম্পল, সেখানে তারা কম আছে বরাদ্দ, তারপরেও সেটা খরচ করতে পারে না, অর্থাৎ তাদের সক্ষমতাটা নেই। দ্বিতীয় হচ্ছে যে খরচের ক্ষেত্রে কী ধরনের খরচ, সেটা কি শুধুমাত্র ভবন নির্মাণে, অবকাঠামো নির্মাণে হচ্ছে, নাকি ভিতরে কোয়ালিটেটিভ গুণগত উন্নয়নের জন্য হচ্ছে সেটা। আবার ধরেন বড় বড় দেখা যায় যে অবকাঠামো, ভৌত অবকাঠামোতেই তো বেশি বরাদ্দ থাকে, সেখানে আমরা দেখেছি যে অতীতে কী ধরনের অপচয় হচ্ছে। তো সেইগুলো অর্থাৎ কিনা খরচের দিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আয়ের দিকটাকে যেমন গুরুত্বপূর্ণ, খরচ, এই দুটোই। এবং সেই জন্যই বাজেটের মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে ফিসকাল কাঠামোটা কিভাবে তৈরি হচ্ছে এবং তারপরে সেটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে। নিশ্চয়ই সেখানে আমরা খুব একটা নতুনত্ব পাবো কিনা সেটাই এখন দেখার বিষয়। জনাব একে আজাদ, আপনার কাছেও ওই একই প্রশ্নই জানতে চাই যে আসলে আপনার দৃষ্টিতে তাহলে কোন জায়গাটাকে আপনি বেশি চ্যালেঞ্জিং মনে করবেন নতুন সরকারের এই প্রথম বাজেট? আগেও বলেছি একই, কর আদায়টাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে, কর আদায়টা। আর কর আদায়ের উপরে নির্ভর করছে বাকি সমস্ত কিছু। যেমন আমরা আগেই বলেছি যে সবচেয়ে সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে এনার্জি এর সাপোর্ট দেওয়া, কারণ এখনই প্রচুর এনার্জি ক্রাইসিসের মধ্যে শিল্পপতিরা আছে, গ্যাসের প্রেশার নাই, লোডশেডিং হচ্ছে, নতুন কারখানায় সংযোগ দেওয়া হচ্ছে না, তা নতুন সংযোগ না হতে কর্মসংস্থান হচ্ছে না, তা জিডিপি এখন 4% নিচে থাকছে, ট্যাক্স জিডিপি রেশিও 7-এর নিচে আসছে, সব কিছু মিলেই একটা চ্যালেঞ্জের মধ্যে। এখানে হঠাৎ করে যে সরকার কীভাবে এত বড় বাজেট দিল, এটা কিন্তু আমার কাছে বোধগম্য নয়। তারপরও আমরা আশাবাদী, আমার বিশ্বাস সরকার ভেবেচিন্তেই দিচ্ছে এবং কর্মসংস্থানের কথা যেন সরকার ডিক্লেয়ার করেছে 2 বছরে তারা, 1 বছরেই বোধহয় 2 বছরে তারা 1 কোটি লোকের কর্মসংস্থান করবে। তো 1 কোটি লোকের কর্মসংস্থান করাটা তো বিরাট চ্যালেঞ্জের সম্মুখীন। আমরা ওয়েট করছি যে আমরা তো চাই যে নতুন বিনিয়োগ আমরা বাড়াবো, নতুন নতুন সেক্টর আসছে সেখানে যাব, সরকার আমাদের এই প্রবলেমগুলো সলভ করবে এবং তাদের রাজস্ব আদায় সহজ হবে এবং তাদের কর্মসংস্থান বাড়বে, সব কিছুই চাইলে আমার মনে করি ইজি হবে। না, অতীতে আমরা যে কালচারটা দেখেছি যে মানে যেটা মিন্নাস হোসেন বলছিলেন যে সরকার, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড, কখনো কখনো অর্থমন্ত্রী নিজেও আসলে আপনাদের দাবিগুলো শোনেন,
কিন্তু বাজেটে দেখা যায় তার খুব বেশি প্রতিফলন হয় না। এইবার আসলে আপনাদের প্রত্যাশাটা কি? এইবার তো খুব একটা ইন্টারাকশন করতে পারেনি, রাজস্ব বোর্ড সেক্টর ওয়াইজ করেছে, তারপরেও অনেক সময় অর্থমন্ত্রী আমাদের সাথে বসেন। কয়েকদিন আগে আমরা বেশ কিছু ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও বসার সুযোগ হয়েছিল, তাকেও আমরা কয়েকটা স্কোপ আমরা বলেছি। তো উনি বলেছেন এইবার বাজেটে না পারলে উনি সামনে এটা নিয়ে চিন্তা করবেন। অর্থাৎ উনিও খুব একটা বেশি যে প্রাইভেট সেক্টরের সাথে আলোচনা করার সুযোগ পেয়েছেন তাও না। তো আমার বিশ্বাস যে এটা কর্মী বান্ধব হবে এবং আমার মনে হয় যে এটা শিল্প বান্ধব হবে, এটা আমার প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মীর নাসির হোসেন। আপনাকে দিয়েই আলোচনা শেষ করতে চাই। যদি বলি যে আসলে আয় এবং ব্যয়, যে কথাটি ফাহমিদা খাতুনও বলছিলেন যে আসলে আয়ের খাতটা নিয়ে যেমন চিন্তা আছে কোথা থেকে আসবে, সেই সাথে ব্যয় নিয়েও আসলে চিন্তা আছে। মানে এইরকম একটা জায়গায় যেখানে চারিদিকেই সমস্যা, সেই জায়গায় আসলে যদি আপনার কাছে দু একটা পয়েন্ট ধরে বলতে চাই যে যে জায়গাটাতে এই মুহূর্তে আসলে সরকারের ফোকাস করা উচিত বা বাজেটে খুব কি বলবো যে খুব বেশি জোর দিয়ে সমাধান করা উচিত, সেই রকম দু একটা বিষয় একটু জানতে চাই। যে জিনিসটা হচ্ছিল বাজেটটাকে প্র্যাগমেটিক করতে হবে, আর যে জিনিসটা হচ্ছিল যে এবার যে কনসালটেশন হয়নি, কম হয়েছে, কিন্তু প্রাইম মিনিস্টার কিন্তু ইন্টারাক্ট করেছে, একটা বিজনেস কাউন্সিল হয়েছে 7-8 জন নিয়ে, বিজিএমই সাথে কথা হয়েছে, বিকেএমের সাথে কথা হয়েছে, তারপরে ওনাদের হ্যাঁ পত্রিকা মালিক সমিতির সাথে কথা হয়েছে। এইটা কিন্তু গুড সাইন, কারণ হচ্ছিল আপনার ইয়েতে ইন্টারিম গভর্নমেন্টের সময় তো প্রাইভেট সেক্টর তারা কগনিজেন্সি নেননি, তো সেখান থেকে এই আন্তরিকতার ছাপটা দেখা যাচ্ছে। তো নতুন সরকার এসে এই অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করা সম্ভব না, আশাও করা যায় না। তো বাজেট আসুক, আমরা যে জিনিসটা এমফেসিস দিতে হবে সেটা হলো আজাদ সাহেব যেটা বলছে এনার্জি সিকিউরিটি, এইটা এনশিওর যদি করা যায় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার কর্মসংস্থান হবে, অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে, সেই জায়গাটা প্রথম দেখতে হবে। আর হচ্ছিল কর আহরণটা একটু মানে ভীতিজনক না হয়, অ্যারবিট্রারি জিনিসগুলি হচ্ছে। আপনার পোর্টে মাল আসছে, আপনি ওভার ইনভয়েসের আন্ডার ইনভয়েসের কথা বলে $60 আপনি $70 অ্যাসেসমেন্ট করতেন। এখন তো ওয়ার্ল্ড ইজ ওপেন, আপনি চ্যাট জিপিটিতে যান বা ডিপসিকে যান, ইউ ক্যান গেট দ্য ওই দেশে এখন মূল্য কত রয়েছে। এই অ্যারবিট্রারি সিস্টেমগুলি থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে কতগুলি জিনিসে আমরা শুনতে পাচ্ছি যে মানে প্রণোদনা ছিল বা ছিল, সেগুলো তুলে নেওয়া হবে। আমার যে জিনিসটা হবে মনে হচ্ছে সংকট আমাদের রয়েছে, সরকার রয়েছে, প্রাইভেট সেক্টরকে যদি বাঁচানো যায়, তারাই তো চালিকা শক্তি। আপনার ইকোনমিক কস্ট বেনিফিটটাকে বিশ্লেষণ করে সেইখানে অ্যাড্রেসটা করতে হবে, তা নাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবো না। সেই আলোচনা শেষ করবো। আবার 1 মিনিটে একটু জানাবে কাজে আপনার কাছে জানতে চাই যে আসলে অর্থমন্ত্রী যিনি এখন আছেন, তিনি নিজেও তো বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং সরকারে আসার আগে যতটুকু আমি জানি যে তিনি ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত ছিলেন। সংকটগুলো তো আসলে তার জানা, এটা তো আসলে নতুন করে শোনার কোনো কিছু নাই। মানে সমাধান আমরা প্রত্যাশা করতে পারি কিনা তার কাছে? হ্যাঁ, অবশ্যই আমরা আশাবাদী, কারণ উনি তো একজন প্র্যাকটিক্যাল লোক, উনি তো থিওরিটিশিয়ান না। উনি অর্থমন্ত্রী হিসাবে আমার মনে হয় অতীতে যে কোনো অর্থমন্ত্রীর চেয়ে ভালো করবেন, এটি আমাদের প্রত্যাশা। এবং খাত ভিত্তিক যে আমাদের সমস্যাগুলো আছে, সেই সমস্যার উনি একটা সমাধান নিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের অর্থনীতি সংলাপ থেকে বিদায় নেব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছে অর্থনীতি সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।